সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সিসিএফ এর ডিএসসি 7 এর সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এর ফুল সাজেশন দিয়ে দিয়েছি, প্লাস ডিএসসি 6 এর সাজেশনস দিয়ে দিয়েছি। যারা এখনই প্লেলিস্ট চেক করতে পারো সেখানটায় পেয়ে যাবে। সো তোমাদের ডিএসসি 7টা অ্যাকচুয়ালি কোনো কোনো স্টুডেন্টের অনেক সহজ লাগে, কোনো কোনো স্টুডেন্টের অনেক কঠিন লাগে। অ্যান্ড টু বি অনেস্ট যদি বলতে চাও তাহলে একটুখানি কঠিন যদি তোমাদের পোয়েট্রি না পড়তে ভালো লাগে। তো মানে যে পোয়েট্রিগুলোতে মোটামুটি 200-250 করে লাইন বা 200টা করে লাইন, 100টা করে লাইন, তো তেমন যদি পোয়েট্রি পড়তে না ভালো লাগে তাহলে হচ্ছে কি যে কঠিন মতো লাগবে, এবং কোশ্চেন অ্যান্সার্স লেখার সময়ও তোমাকে কিন্তু কিছু রেফারেন্স লাইন ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে বা সেই পয়েন্ট অফ ভিউ মোটামুটি পেপারটা একটুখানি কঠিন হিসেবে কনসিডার করা হয়। সো ডিএসসি 7-এ তোমাদের হচ্ছে কি যে টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল পাঁচটা হচ্ছে কি যে পোয়েট্রি আছে। তো কোশ্চেন প্যাটার্নটা কী ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, যে চারটে 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার করতে হবে, এবং হচ্ছে কি যে তিনটে 5 মার্কসের প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে এখানটায় 4×4 আর এখানটায় 3×5 75 হয়ে যাচ্ছে। এবার চারটে 15 মার্কস করতে হবে, বাট এখানটায় কিন্তু পাঁচটা আছে, তাই না? তো এবার হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি হয় একটা বাদ দেবে, নয় এটা করতে পারে যে তোমাদের এখান থেকে 5 মার্কসের প্রশ্ন নাও নিতে পারে। ঠিক আছে? তাহলে এখান থেকে একটা মোটামুটি মানে প্রত্যেক কটা থেকে মানে এখান থেকে দুটো 15 মার্কস দিতে পারে, এখান থেকে দুটো 15 মার্কস দিতে পারে, এখান থেকে দুটো 15 মার্কস দিতে পারে, এটা করতে পারে। যেহেতু স্পষ্টভাবে কোনো রকম কোশ্চেন প্যাটার্ন দেয়নি, তো এটা হয়তো হতে পারে, মানে আমি শিওর নয়। যদি কোনো সেপারেট কোশ্চেন প্যাটার্ন হয় বা দেয় আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড কেউ এটা মনে করো না যে কোনো একটা পার্টিকুলার পোয়েট্রি তুমি হচ্ছে কি যে ছেড়ে দেবে বা ছেড়ে হচ্ছে কি যে এগিয়ে যাবে, একটা তুমি করবে না, ওরকম কিন্তু করতে যাবে না। যদিও বা ক্যালকাটা ইউনিভার্সিটি এই কোশ্চেন প্যাটার্নের পরীক্ষা নেয়, মানে ধরো এই চারটে 15 মার্কসের প্রশ্ন এবং তিনটে 5 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? যদি এটাতেও পরীক্ষা নেয় তাহলে হচ্ছে কি যে কোন পোয়েট্রিটা ছাড়বে, মানে কোন কবিতাটা ছাড়বে, সেটা কিন্তু বলাটা মুশকিল, তাই না? তো সেটার জন্য মোটামুটি তোমরা সব কটা থেকে কিন্তু করতে হবে। অ্যান্ড কেউ যদি নোটস নিতে চাও বা যদি এই সেমিস্টারে কেউ পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। টিউশন ফিস হচ্ছে কি যে আপাতত 280 রুপিস পার মান্থ, এবং সেখানটায় তোমাদের আপাতত আমি দুদিন করে ক্লাস করাচ্ছি, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস পাবে। অ্যান্ড সমস্ত টেক্সটগুলোর হচ্ছে কি যে সামারি অথবা বাংলা ভার্সন ট্রান্সলেশন পাবে, ইবুক টাইপের, এবং অরিজিনাল টেক্সটও তুমি পাবে, এবং প্রজেক্ট করে দেওয়া হচ্ছে। অ্যান্ড হচ্ছে কি তোমাদের আরও অনেক কিছু রয়েছে, আগে বলেছিলাম ভুলে গেছি আমি। অ্যান্ড যদি নোটস নিতে চাও পার পেপার 289 রুপিস করে পড়বে, ঠিক আছে? সো যারা নেবে একটুখানি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এটাতে করুন, অ্যাকচুয়ালি এটা দিয়ে রাখলাম তার কারণ যদি অল্টারনেটিভ ভাবে। এবার এখানটায় টোটাল 7টা আছে, আমি তোমাদের আজকে ওয়ান ডাই রোটার নেম টু হিজ কমিস্ট্রেস অ্যান্ড প্যারাডাইজ লস্ট বুক 1 এখান থেকে সাজেশনস দিয়ে দেবো। পরে এই পোপের এবং ব্লেকের হচ্ছে কি যে ব্লেকের দুটো পোয়েট্রি রয়েছে, দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার। তো এখান থেকে মোটামুটি তোমার দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে, অনেক সময় কম্বাইন করে দেয়, অনেক সময় সেপারেটভাবে দেয়। তো এই দুটো একটুখানি কাইন্ড অফ ক্রিটিক্যাল। এখানটায় হচ্ছে কি দ্য রেফ অফ দ্য লকে ক্যান্টোজ 1 থেকে 3 অবধি রয়েছে, মানে টোটাল 5টা ক্যান্টোজ উনি লিখেছেন, বাট তার মধ্যে 1 থেকে 3টে ক্যান্টোজ অবধি তোমাকে পড়তে হবে। তো এখান থেকে আমি পরে সাজেশন দিয়ে দেবো ওখানে, এবং এই প্রসেসটা একটুখানি ক্রিটিক্যাল। সো চলো সাজেশনসগুলো দেখে নিই। ওয়ান ডে আই রোঠার নেম, একে কিন্তু সনেট 75-এ বলা হয়। এটা হচ্ছে কি যে স্পেন্সারিয়ান সনেট, ঠিক আছে? তোমরা যারা এর আগের বছরে সেই ক্লাস করেছিলে যারা, তারা সবাই জানো যে আমি তোমাদের সনেটের ডিফারেন্স বলেছিলাম, কত রকমের সনেটস হয়। সো শেক্সপিয়ারের সনেট হয়, স্পেন্সারিয়ান সনেট হয়, আরও কয়েকটা হয়, ভুলে গেছে। তো প্রথমে এখান থেকে কোন কোশ্চেন্সগুলো করবে দেখো। প্রথমে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এখান থেকে এবছরের জন্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটা। সো এটা আগে সব থেকে আগে করে নেবে। এবং অ্যাকচুয়ালি আমি সাজেশনটা ভাবছিলাম যে কিছুদিন পরে পোস্ট করবো বা কিছু, তো তারপর দেখলাম যে তোমরা অনেক লাইক টাইক করছো, অ্যান্ড সবাই লাইক করে দিচ্ছ, প্লাস হচ্ছে কি আমার অনেক পেটবাজি স্টুডেন্ট বলে যে ওদের কলেজে করাচ্ছে ডিএসএ 7 পেপারটা, তো সেই জন্য আমি একটুখানি ভাবলাম আগে থেকে পোস্ট করে দিই। নেক্সট আছে ওয়ান ডে আই রোট হার নেম ইজ এ পোয়েম অ্যাবাউট দ্য পাওয়ার অফ পোয়েট্রি টু মেক লাভ ইটার্নাল, ডিসকাস উইথ ক্লোজ রেফারেন্স উইথ দ্য টেক্সট। এবং অড প্রশ্নগুলো কিন্তু দেখে রাখবে। অনেক সময় হয় কি, ধরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ডিরেক্টলি দিল না, যদি ওয়ান ডাই রোট হার নেম থেকে তোমরা কিন্তু রিস্ক নেবে না,
ওয়ান্ডাই রোট হার নেম থেকে খুব একটা কোশ্চেন্স কমন পাওয়া যায় না যদিও। সো তোমরা কি করবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটা আগে করে রাখবে, এটা সেফেস্ট একটা কোশ্চেন্স বলতে পারো। এবং এই কোশ্চেন্সটা কিন্তু একটা জিনিস তোমাদের বলি, অনেকের হয়তো এটা মনে হতে পারে দাদা দুটো করে কোশ্চেন্স দিচ্ছ এবং এটার জন্য 287 রুপিস পে করো বা কিছু। অ্যাকচুয়ালি হচ্ছে কি, তোমরা যে এখানটায় যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ধরো তুমি কোনো বই কিনলে বা অন্য দাদার কাছ থেকে নোটস কিনলে, ধরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটাই হচ্ছে কি তোমাকে অ্যান্সার হিসেবে দেবে। বাট নোটসের মধ্যে এখানটা আমি যতগুলো কোশ্চেন্স মেনশন করেছি সমস্ত কিন্তু নর্মালি হচ্ছে কি যে ওটার মধ্যে একটা মাস্টার নোট বানানো থাকবে। তো সেই জন্য অ্যাকচুয়ালি নোটসের জন্য টাকা নেওয়া হয় বা কিছু, বাট অত 300-350 টাকা পে না করলেও চলবে। 287 ইজ রিজনেবল, অ্যাকচুয়ালি রিজনেবল। এনিওয়েজ নেক্সট প্রশ্ন দেখো, হাউ ডাজ discuss how Spencer presents the theme of mortality and the desire for immortality in One Day Wrote Her Name. How does he use nature and poetic expressions to highlight this conflict? এটা একটা প্রশ্ন অর হিসেবে। নেক্সট হচ্ছে কি বলা হয়েছে, এক্সামিন দ্য ডায়ালগ ফ্রম দ্য ওয়ান ডাই রোট হার নেম অ্যান্ড হাউ ডাজ the conversations between the poet and his beloved help to develop the poem's message. Next কি বলা হয়েছে, how does the poet purpose to eternalize the virtues of his beloved in Spencer's One Day Wrote Her Name. লাস্ট একটা প্রশ্ন রেখেছি, how does Edmund Spencer use imagery and symbolism in One Day Wrote Her Name to convey the theme of eternal love. সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অল প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে রাখবে। তোমার যদি একটুখানি বুঝতে, যখন আমি নোটসটা দেবো বা তোমার যদি নোটসটা নিজে থেকে বানাও, যদি একটুখানি বুঝতে, তাহলে আমাকে এতগুলো অল প্রশ্ন দিতে হতো না। নোটসের মধ্যে তোমার কিন্তু এই সমস্ত পয়েন্টস কিন্তু মানে লেখা আছে, অনেকে বুঝতে পারবে না যদি প্রশ্ন ঘুরে ফিরে আসে, ওই জন্য দিয়ে অ্যাকচুয়ালি এতগুলো অর হিসেবে প্রশ্ন, আদারওয়াইজ আমি দিতাম না। নেক্সট আর একটা প্রশ্ন, ইজ স্পেন্সার ওয়ান ডাই রোট হার নেম different from the Elizabethan sonnet traditions? Give reason for your answers. Next একটা প্রশ্ন রেখেছে অর হিসেবে, critically analyze the structure and language of sonnet 75. How do they help convey the poet's message about the love and immortality? সো এই দুটো প্রশ্ন মোটামুটি এখান থেকে করলে হয়ে যাবে, বাট মেক শিওর তুমি এই প্রশ্নটা খুব ভালো করে করছো এবং যেন অ্যান্সার্সের মধ্যে সমস্ত পোর্শনস ঠিকঠাকভাবে থাকে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। এবং এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। যদিও আমি লাস্ট মিনিট সাজেশনসের মধ্যে বা ফাইনাল সাজেশনের মধ্যে আরও কিছু জনরাল রিলেটেড প্রশ্ন অ্যাড করি, ওটা একটু দেখে নিও এবং সেটাতে কিন্তু অ্যান্সার্সের মধ্যে কভার হয়ে থাকবে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের টু হিজ কমিস্ট্রেস থেকে, এখান থেকে কিন্তু ভালো ভালো প্রশ্ন পরীক্ষাতে আসে এবং এখান থেকে ইজিলি প্রশ্ন কমন পাওয়া যায়। প্রথম দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন টু হিজ কমিস্ট্রেস থেকে, কি প্রশ্ন, হাউ ডাজ মার্বেল ট্রিট দ্য কার্পে ডিএম থিম ইন টু হিজ কমিস্ট্রেস? এটা একটা প্রশ্নটা কিন্তু অনেকভাবে ঘুরে আসে, এই যে কার্পে ডিএম থিমটা অনেকভাবে কিন্তু ঘুরিয়েও আসে। এবার নোটসের মধ্যে তারও থিমটা আছে, কার্পে ডিএমের থিম, এবং হচ্ছে কিছু সাথে ইউজ অফ কার্পে ডিএমের থিম টু কনভে হিজ ফিলিংস, এটাও কিন্তু নর্মাল হচ্ছে ঠিকঠাকভাবে লেখা আছে। নেক্সট আছে মার্বেলস পোয়েম টু হিজ কমিস্ট্রেস এক্সপ্লোরস দ্য কনসেপ্ট অফ কার্পে ডিএম ইন ইউনিক ম্যানার, ডিসকাস। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসেপ্ট এলুসিডেড উইথ ইনস্টেন্স ফ্রম অ্যান্ড্রু মার্বেলস টু হিজ কমিস্ট্রেস। সো এই সমস্ত অর প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যতগুলো এখানটায় অর প্রশ্ন রাখা আছে সমস্ত কিন্তু ইয়ারের প্রশ্ন। অ্যান্ড তোমরা যারা নোটস নেবে দেখবে আমি সমস্ত কোশ্চেন্সের সাইডে ইয়ার মেনশনস করে দিয়েছি। কেন এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলছি, তোমরা কিন্তু নোটসের মধ্যে পিওয়াইকিউ মেনশনস করে দিয়েছে, দেখলে বুঝতে পারবে। নেক্সট কি প্রশ্ন রেখেছে, এবং সমস্ত কিন্তু বারবার করে বলছি সমস্ত অল প্রশ্ন কিন্তু ভালো করে দেখে রাখবে। ইটস নট দ্যাট যে এটা লিখে রাখলে এগুলো লিখবে না, খাতায় কিন্তু লিখছো যখন সব কিছু লিখে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের যদি এবার তুমি ধরো কোনো বই কিনলে সেখানে দেখবে যে এই পোর্শনটা সেপারেটভাবে লেখা আছে বা এটা সেপারেটভাবে লেখা আছে, কিন্তু কম্বাইন্ডভাবে কিন্তু সেপারেট লেখা নেই, যে কীভাবে উনি কার্পে ডিএমের যে থিমটা সেটা এক্সপ্লোর করেছেন বা কীভাবে ইউজ করেছেন অ্যাকচুয়ালি টু হিজ কমিস্ট্রেসের মধ্যে সেটা কিন্তু মোটামুটি একটা কম্বাইন আছে, তোমাকে করতে হবে প্রপার এই সমস্ত কোশ্চেন্সগুলো নিয়ে। নেক্সট পরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো প্রশ্ন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সব থেকে যদি মনে করো যে সব থেকে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন্স ইম্পর্টেন্ট, তাহলে এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, উড ইউ কনসিডার
would you consider to his co-mistress as a successful metaphysical poem? Give answers. এটা অর হিসেবে রেখেছি। শো হাউ মার্ভেল হ্যাজ অ্যাচিভড দ্য ক্যারেক্টারিস্টিক মেটাফিজিক্যাল ব্লেন্ড অফ উইট অ্যান্ড দ্য প্যাশন টু হিজ কোয়েমিস্ট্রেস। আর একটা রেখেছি অ্যানালাইজ দ্য লজিক্যাল স্ট্রাকচার অফ মার্ভেলস টু হিজ কোয়েমিস্ট্রেস। এই দুটো প্রশ্ন টু হিজ কোয়েমিস্ট্রেস থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? দুটোর মধ্যে দুটোই আসার চান্স আছে, এখান থেকে দুটোর মধ্যে একটা আসবেই আসবে পরীক্ষাতে। আর একটা রেখেছি লাস্ট, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও করে রাখতে হবে, যদি কোশ্চেন্স ইজি হয় তাহলে কিন্তু এটা দিতে পারে, আদারওয়াইজ দেবে না। যেমন রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অফ টু হিজ কোয়েমিস্ট্রেস, বা বলতে পারে যে অ্যাজ এ লাভ পোয়েম। তো এই তিনটে প্রশ্ন রাখলাম, এবং মেক শিওর যে তুমি মোটামুটি সমস্ত এই যে অড প্রশ্নগুলো রয়েছে দেন সেগুলো মাথায় রেখে, যেমন এখানটায় একটা জিনিস দেখো, এখানটায় প্রশ্ন হচ্ছে উড ইউ কনসিডার টু হিজ কোয়েমিস্ট্রেস অ্যাজ এ সাকসেসফুল মেটাফিজিক্যাল পোয়েম। পরের অড প্রশ্ন রেখেছি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রেখেছি মেটাফিজিক্যাল পোয়েম। তো তোমাকে কিন্তু অ্যান্সার্সটা সেইভাবে বানাতে হবে, যেখানটায় হচ্ছে কি যে মেটাফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেন সেগুলো রয়েছে, এটা কিন্তু মাস্টার নোট থাকবে, এবং লজিক্যাল স্ট্রাকচারগুলো কিন্তু ওটা মাস্টার নোটের মধ্যে থাকবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি যে প্যারাডাইস লস্ট থেকে কী কী প্রশ্নগুলো করবে দেখো। প্যারাডাইস লস্টে তোমাদের বুক 1 রয়েছে, তো বুক 1-এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। কি রাখা আছে? কমেন্ট অন দ্য ইনভোকেশন ইন মিল্টনস প্যারাডাইস লস্ট বুক 1, বা বলতে পারে মিল্টনস ইনভোকেশন ইজ নট সিম্পলি অ্যান এপিক ফর্মালিটি, এক্সামিন দ্য ফার্স্ট 26 লাইন্স অফ প্যারাডাইস লস্ট বুক 1 ইন দ্য লাইট অফ দিস রিমার্ক। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এই বছরের জন্য, ঠিক আছে? সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যদি দেখো প্যারাডাইস লস্ট থেকে কিন্তু এটা। নেক্সট আছে কমেন্ট অন দ্য মিল্টনস ইউজ অফ এপিক সিমিলিস ইন প্যারাডাইস লস্ট বুক 1। তো তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তো এই বছরের জন্য প্রথম দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্যারাডাইস লস্ট থেকে এটা, ঠিক আছে? তারপরে এটা, তারপরে এটা। আর একটা রেখেছি সেটা হচ্ছে কি রোল অফ ডিসকাস দ্য রোল অফ ভিলজেবাব ইন প্যারাডাইস লস্ট বুক 1। ভিলজেবাবের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট, বা তোমাকে ঘুরিয়েও দিতে পারে। Examine the Milton's art of characterization with special reference to either Saturn or Beelzebub, ঠিক আছে? সো এখান থেকে এবছরের জন্য 2025 সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন হচ্ছে কি যেটা। তো এই 3টে প্রশ্নের মধ্যে তোমাকে কিন্তু এবছর পরীক্ষাতে একটা দেবেই দেবে, ঠিক আছে? না এটা দেবে, না এটা দেবে, না এটা দেবে। বোঝা গেছে? এবার তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে ফার্স্ট সেমিস্টারে আমরা তো একটা পোয়েট্রি মানে পোয়েমের সংকলনগুলো পড়েছিলাম, ঠিক আছে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোয়েট্রি ছিল, তো সেখানকার মধ্যে হয়তো পেপারটা ইজি হবে, অতটা কিন্তু ইজি নয়। ওগুলো কিন্তু পোয়েম ছিল, এটা কিন্তু পোয়েট্রি। পোয়েট্রির মধ্যে কিন্তু অনেক ক্যারেক্টারগুলো থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? নর্মালি তো সেটার জন্য তোমাকে এখানটায় 2-3টে প্রশ্ন মিনিমাম পড়তে হবে, কিছু করার নেই, ভালো মার্কস পাওয়ার জন্য। পরীক্ষার সময় বা মক টেস্টে যখন পোস্ট করবো তখন হয়তো কিছু কিছু কোশ্চেন্স কম্বাইন করে দেবো, বাট সেটা মাস্টার নোটের পয়েন্ট অফ ভিউ জাস্টিফাই করে। বাট তুমি যদি সেপারেটভাবে করে নাও, এবং তুমি ধরো পরীক্ষাতে বা মক টেস্টে দেখছো যে আমি এই দুটো প্রশ্ন কম্বাইন করে দিয়েছি, এবং তুমি হচ্ছে কি যে এটা পড়েছো আর পরীক্ষাতে এটা আসলো, তখন কিন্তু হবে না। ওই মাস্টার নোটের পয়েন্ট অফ ভিউ মোটামুটি লিখলে মার্কস পাবে, আদারওয়াইজ কিন্তু অনেকটাই মার্কস কিন্তু কাটা যাবে। ব্যাপারটা মাথায় রেখো, আগে থেকে ঢুকে নাও। অনেকগুলো সাজেশন ভিডিও পোস্ট করছে, প্রিপেয়ার হয়ে থাকো, আদারওয়াইজ কিন্তু কোথা থেকে সাপ্লি পেয়ে যাবে বুঝবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে কি বলা আছে? ডিসকাস দ্য স্যাটার্ন স্পিসিস in Paradise Lost Book 1. Next আছে what idea do you form of Saturn from your reading of his species in Paradise Lost Book 1. Next 5 নম্বর প্রশ্ন, in Paradise Lost Book 1 Milton uses a number of epic conventions discuss। আর একটা রেখেছি write a note on the epic convention in Paradise Lost Book 1। এবার একটা কথা বলি, যে এপিক কনভেনশনের মধ্যে তোমার হচ্ছে কি যে ইনভোকেশনে চলে আসে, এপিক সিমিলিউ চলে আসে, ঠিক আছে? বা স্যাটার্নের স্পিচও কিন্তু চলে আসে। তো তুমি যদি মনে করো যে দাদা আমি এখান থেকে একটা করবো কম্বাইন অ্যান্সার্স, বাট কিন্তু মার্কস কাটা যাবে। মানে তোমার কনভেনশন এপিক কনভেনশনসের মধ্যে মোটামুটি তোমার ইনভোকেশনস আছে, এপিক সিমিলিউস আছে, প্লাস একটা লাস্ট যে প্রশ্ন আছে যে ডেসক্রিপশনস অফ হেল, এটা কিন্তু চলে আসে এপিক কনভেনশনসের মধ্যে, বাট ওটা ছোটো ছোটো প্লটে থাকবে।
সো এপিক কনভেনশনের মধ্যে বলতে গেলে ক্যারেক্টার বাদে বাদ বাকি সমস্ত কিছু চলে আসে, যেখানটায় ডিসক্রিপশন অফ হেলথ আসে, ইনভোকেশনও চলে আসে, প্লাস এপিক সিমিলু কিছুটা চলে আসে। তো সমস্ত মিলিয়ে কিন্তু এপিক কনভেনশনসটা লিখতে হয়, বোঝা গেছে? তো তুমি যদি এপিক কনভেনশনস করে নাও তাহলে মোটামুটি এটা হয়ে যাবে এক একটা, প্লাস হচ্ছে কি দুয়েরটা, প্লাস তিনেরটা, এবং এটাও হয়ে যায়, বোঝা গেছে? তো তুমি যদি এটা করে দেবো তাহলে কিন্তু অনেকটা হয়ে যাবে, বাট কিছুটা মার্কস কাটা যাবে, যেহেতু নর্মালি এপিক কনভেনশনের মধ্যে তোমাকে সমস্ত এলিমেন্টস রাখতে হবে, এবং পরীক্ষায় তোমাকে ধরো এপিক সিমিলিস দিল, তখন তোমাকে শুধু এপিক সিমিলিসের পয়েন্ট অফ ভিউ প্যারাডাইস লস্টটাকে ডিসক্রাইব করতে হবে, বা কী ধরনের এপিক সিমিলিসগুলো ইউজ করা হয়েছে, দেন সেগুলো ডিসক্রাইব করতে হবে শুধু। এবার এপিক কনভেনশনের মধ্যে তোমাকে হেল অফ ডিসক্রিপশনও রাখতে হবে, প্লাস হচ্ছে কি তোমার স্যাটার্নের পয়েন্ট অফ ভিউ রাখতে হবে, প্লাস হচ্ছে কি যে ইনভোকেশনের ব্যাপারটা কিন্তু রাখতে হবে। তো সেখানটায় মোটামুটি ওই পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে একটুখানি মার্কস কম কাটা যাবে, বাট তুমি যদি একটা টার্গেট করতে চাও তাহলে একটু কনভেনশনস করবে, ঠিক আছে? সো এই যে টোটাল 6টা আমি প্রশ্ন রেখেছি, পরীক্ষাতে হয়তো আমি তোমাদের এপিক কনভেনশনসের মধ্যে এই যে হেল অফ ডিসক্রিপশন এটাও দিয়ে দেবো, এবং সাথে হচ্ছে কি ধর এপিক সিমিলিস বা হচ্ছে কি স্যাটার্ন স্পিচ এখানটা কিন্তু দিয়ে দেবো, বুঝে গেছে? এবং সেটা জন্য তোমাকে এটা মাস্ট হিসেবে পড়তে হবে, যেখানটা সমস্ত এলিমেন্টস পারফেক্টলি অনেকটা পরিমাণ করে থাকবে। এবং দুটো এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, এটা ফর 5 মার্কস কনসিডার করতে পারো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে ডিএসসি 7 পেপারটার ক্ষেত্রে মোটামুটি 5 মার্কস কমন পাওয়াটা খুবই ক্রিটিক্যাল, মানে অনেক কঠিন, যেহেতু এত বড় বড় পোয়েট্রি, তো সেখানটায় তুমি হচ্ছে যদি কোনো একটা পার্টিকুলার লাইন তুলে দেয়, সেখানটায় মোটামুটি যদি সমস্ত পোয়েট্রির প্রত্যেক কটা লাইন যদি ঠিকঠাকভাবে না পড়ো, সেখানটায় পসিবল হয় না। বাট কিছু কিছু লাইন আছে যেগুলো নর্মালি টার্গেট করা যায়। তো সেই হিসেবে আমি তোমাদের পরে ডিএসসি 7-এর জন্য একটা পার্টিকুলার সেপারেট প্রত্যেক কটা পোয়েট্রি থেকে 5 মার্কসের কোশ্চেন পোস্ট করে দেবো ওখানে। বাট এখন অন্য যেহেতু তোমাদের সব থেকে ওয়ান ডাই রোটার নেম পোয়েট্রি সব থেকে সহজ বা ইজি, এবং সব থেকে ছোটো বলতে পারো, ওটা থেকে টার্গেট করতে পারো ফর 5 মার্কস, 3টে করতে হবে তো। এবং তারপরে হচ্ছে কি তুমি মিল্টনের যে প্যারাডাইস লস্ট আছে, দেন সেখান থেকে টার্গেট করতে পারো, প্যারাডাইস লস্ট অনেকটা ইজি, ঠিক আছে? এখানে টার্গেট করতে পারো, এখানটায় কিছু কিছু লাইন আছে দেন সেগুলো ডিরেক্টলি তুলে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে বা স্যাটার্নের যে স্পিচেসগুলো রয়েছে, দেন সেখান থেকেও কিন্তু প্রশ্ন তুলে দেয় ডিরেক্টলি। তো সেই ক্ষেত্রে মোটামুটি তোমরা এই দুটো থেকে আগে থেকে টার্গেট করতে পারো। যদি আগে থেকে পড়তে চাও আমি পরে পোস্ট করে দেবো, ঠিক আছে, যদি দিই। এবং এখান থেকে খুব একটা আমি নোটসের মধ্যে তোমাদের যে 15 মার্কসের অ্যান্সার দিয়েছি, দেন সেগুলো থ্রুতে কভার হয়ে যাবে, কারণ ওখানটায় নোটসের মধ্যে অনেকগুলো লাইন তুলে অ্যান্সার্সগুলো করা রয়েছে, এবং সেই লাইনগুলোর থেকেই মোটামুটি তোমাদের 5 মার্কস যদি দেয় তাহলে ওখান থেকে দেবে। আর 5 মার্কস সেপারেটলি না করলেও চলবে, তাও আমি কিছু কিছু 5 মার্কস তোমাদের কিন্তু পরে পোস্ট করে দেবো প্রত্যেক কটা পার্টিকুলার পেপার থেকে, বুঝে গেছে? সো এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে দুটো এক্সট্রা কোশ্চেন্স রেখেছিলাম, সেটা হচ্ছে কি তোমার গ্র্যান্ড স্টাইলটা, এবং গ্র্যান্ড স্টাইলটা কিন্তু ঘুরিয়েও আসে, আমি আর বলছি না, তো এইভাবে কিন্তু ঘুরিয়েও আসে। নেক্সট আরেকটা হচ্ছে কি স্যাটার্নের যে ক্যারেক্টারটা, এবারে যে স্যাটার্নের ক্যারেক্টারটা এবং হচ্ছে কি স্যাটার্নের স্পিচ যেটা আছে ওটা কিন্তু একই। তুমি যদি স্যাটার্নের ক্যারেক্টারটা করে নাও তাহলে হচ্ছে কি স্যাটার্নের স্পিচটা সেপারেট করতে হয় না অ্যাকচুয়ালি, বুঝে গেছে? এবং কিন্তু অল প্রশ্নগুলো দেখে রাখবে। স্যাটার্নের ক্যারেক্টারটা এই কারণের জন্য আমি এক্সট্রা পোস্টের মধ্যে দেখি, তার কারণ স্যাটার্নের ক্যারেক্টার ডিরেক্টলি হচ্ছে 2024-এ পড়ে গেছে, বাট স্যাটার্নের ক্যারেক্টারের যে সাইডে যে অল পোস্টগুলো আছে সেটা কিন্তু ডিরেক্টলি 2024-এ পড়েনি। তো সেই কারণের জন্য এই প্রশ্নটাও কিন্তু করে রাখবে, লাইক স্যাটার্নের ক্যারেক্টারটা ডিরেক্টলি না পড়লেও অন্যভাবে তারা ঘুরিয়ে দিল, এইভাবে বলতে পারে যে ক্যান ইট বি সেড দ্যাট দ্য স্যাটার্ন ইন প্যারাডাইস লস্ট বুক 1 ইজ অ্যান অ্যাডমায়ারেবল ক্যারেক্টার, গিভ রিজন ফর ইউর অ্যান্সার, সেভাবে দিতে পারে। আদার্স বলতে পারে যে মিল্টন ওয়াজ দ্য ডেভিলস পার্টি উইদাউট নোয়িং ইট, অ্যানালাইজ স্যাটার্ন ক্যারেক্টার ইন দ্য লাইট অফ স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু দ্য প্যারাডাইস লস্ট, এবার দিতে পারে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরে দিতে পারে। তো এখানটা যেমন গ্র্যান্ড স্টাইলে 2024-এ পড়ে গেছে, তো হয়তো তোমাকে ঘুরে দিতে পারে এইভাবে যে শো হাউ মিল্টন ইন প্যারাডাইস লস্ট বুক 1 নেভার লেট আস ফরগেট দ্য ডিসপাইট নেচার অ্যান্ড heroic stature and grand rhetoric, Saturn is essentially in the infernal সাপেন্ট হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এই দুটো এক্সট্রা কোশ্চেন্স, এবং তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোর মধ্যে পড়ে, বুঝে গেছে? যেহেতু 2024-এ পড়ে গেছে, এবং প্রথম প্রশ্নটা কিন্তু 2024 ডিরেক্টলি পড়ে গেছে, অরের প্রশ্নগুলো কিন্তু পড়েনি। সো যদি গ্র্যান্ড স্টাইলটাও ইম্পর্টেন্ট, যেহেতু যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু এটা দেবে ঘুরিয়ে ফিরিয়ে, বুঝে গেছে? তো ওই জন্য আমি তোমাদের নোটসের মধ্যে দিয়ে দিয়েছি এই দুটো প্রশ্ন কিন্তু করে নেবে এখান থেকে। তো তাও আমি তোমাদের বলে দিই, এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা, দেন তারপর হচ্ছে কি যে এটা, দেন তারপর হচ্ছে কিছু এটা, দেন এই তিনটে করার পরে তারপরে কিন্তু এটাতে হাত দেবে। এটা জাস্ট এই হিসেবে হাত দিও বা পড়ো যে 5 মার্কসের যদি দেয় বাই চান্স তাহলে করে রাখতে পারো। যদি কোশ্চেন কঠিন হয় তাহলে এই গ্র্যান্ড স্টাইল এবং হচ্ছে কি স্যাটার্নের ক্যারেক্টারটা ঘুরিয়ে ফিরে দিতে পারে, আদারওয়াইজ প্রথমে 3টে প্রশ্ন থেকে একটা কোশ্চেন তুমি কাউন্ট পেয়ে যাবে হামেশায়, বা দুটো পেয়ে যেতে পারো। সো থ্যাংক ইউ। যারা নোটস নেবে বা টিউশন পড়তে চাও তোমরা কিন্তু এই নাম্বারে হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বুঝা গেছে, এই নাম্বারটা। সো থ্যাংক ইউ।